ফাহাদের আর খাওয়া হলো না। দাঁড়িয়ে পড়ে মাথা নত করে নিচু দৃষ্টি রেখে শান্ত গলায় বলে, বাবা, আমি ভেবেচিন্তেই বলছি, নিধির সাথে এমনটা হবার আগে থেকেই তাকে আমি পছন্দ করি। আশা করছি এতে তোমাদের কোনো অমত হবে না। কথাটা বলেই ফাহাদ গটগট পায়ে বাইরে চলে যায়। জায়ান তো খুশি, এতদিন ভাই আসলে কাজের কাজ করেছে, কিন্তু তাড়াহুড়োটা জলদি হয়ে গেছে। নিধির মনেরও তো একটা অবস্থা বুঝতে হবে। জায়ান সামনের দৃষ্টির তাক করে তার বাবা মায়ের দিকে। মিজানুর করিমের মুখ দেখে সেই ভাবান্তর হলো না। তিনি এখন স্বাভাবিক আছেন, কিন্তু মিনারা বেগম মাথায় হাত দিয়ে রয়েছেন। জায়ান বড় একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মাঝে ৯০ দশকের শাশুড়ির রোল করবে তা নির্ঘাত। নিধিকে বাড়িতে নিয়ে আসা হয়েছে ৫ দিন হলো। মেয়েটা একেবারে ঘরকোনো হয়ে আছে। কারোর সাথে তেমন কোনো কথাই তার বলা হয় না, একেবারে চুপচাপ থাকে। খাবার বেলায় সোহানা বা নিপাকে জোর করে খাওয়াতে হয়। মির্জাবাড়ির লোকেরা অনেকটাই চুপসে রয়েছে। অন্যদিকে নাওয়ানেরও একই হাল। দিনরাত আল্লাহর কাছে দোয়া চায় নিজের কৃতকর্মের জন্য। তবুও সোহানা নাওয়ানকে নিয়ে অতটাও চিন্তিত নয়। সে অ্যাডাল্ট, নিজেকে সামলাতে শিখে নেবে নিশ্চয়ই। নিধি ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে বসেছিল। শিউলি ফুলের গাছের দিকে নজর তার। ফুল নেই, তবুও একধানে তাকিয়েছিল। আজকাল নিজের শরীরটাকেও তার প্রচুর ঘৃণা লাগে। মাঝে মাঝে মনে হয় শরীরটাকে কেটে কুটে ছিঁড়ে ফেলতে। এক বড় দীর্ঘশ্বাস ফেলে নিধি। রুম থেকে অনবরত ফোনের আওয়াজ ভেসে আসে, কিন্তু ফোনটা রিসিভ করতে মন চায় না নিধির। আনুমানিক ১৫টা কল তো হবেই। বিরক্ত হয়ে নিধি গিয়ে এবার ফোনটা রিসিভ করে। বলুন, এতবার কল কেন করেছেন? কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই প্রশ্ন করে নিধি। ফোনের ওপাশ থেকে ফাহাদ তেমন কোনো রিয়াকশন দেখায় না, শুধু শান্ত গলায় বলে ওঠে, কখন থেকে ফোন করছি নিধি? দরকারি ফোনও তো হতে পারে। নিধি কোনো উত্তর দেয় না, চুপ করে রইল। ফাহাদ ফোনের ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, দরজাটা খুলো। মানে? আমি সেই কখন তোমাদের বাড়িতে এসেছি। নিপানটি তোমাকে দরজা খোলার জন্য এতবার করে ডাকছে, কিন্তু তুমি? ট্রাস্ট মি, এখন দরজা না খুললে ভেঙে ফেলব আমি। নিধি ফোন রেখে দরজাটা খুলে কখন থেকেই নিপা ডাকছিল। দরজা খুলতেই ফাহাদকে দেখে নিধি। শান্ত অবিচল মুখ। নিধি সরে গিয়ে কাউচে পা উঠিয়ে বসে থাকে। ফাহাদ ধীর পায়ে হেঁটে নিধির পাশে বসে। নিধি, সেদিনের বিষয়ে কথা ওই দিনের বিষয়ে কিছু বলবেন না, আমার ভালো লাগে না জবাব দিতে। ফাহাদের মুখের কথা থাকতেই নিধি কাট কাট গলায় জবাব দেয়। ফাহাদ হতাশ হয়ে নিধির দিকে তাকায়। বড় মুশকিলে পড়া গেছে যেন। নিধি কিছু না বলে বুঝবে কিভাবে। এদিকে নামানেরও কোনো হদিশ নেই। ফাহাদ যথাযথ নিজেকে শান্ত রেখে ঠান্ডা গলায় বলে, আই নো নিধি, ঘটনাটা তুমি ভুলে যেতে চাও। বাট নিধি, তুমি কি জানো তোমার ঘটনাটা কোনো স্বাভাবিক নয়। এরা আগে থেকেই প্ল্যান করে সবটা করেছে। নিধি এবার চোখ তুলে ফাহাদের দিকে তাকালো। কালো মনির চোখগুলো যে কতটা রাত নির্ঘুমে কাটিয়েছে তা জানান দিচ্ছে যেন। ফাহাদ এবার নরম হয়ে বলে ওঠে, প্লিজ নিধি, বলো সবটা। তুমি কি চাও না তাদের শাস্তি হোক? নিধি চুপসে থাকে অনেকক্ষণ, কোনো কথা বলতে পারে না সে। ফাহাদ নিধির হাতে ধরে রিকোয়েস্ট করে। নিধি চোরা চোখে একবার ফাহাদের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলে ওঠে, বিকেলের পরপরই সেদিন আশাদের বাড়ি থেকে বের হয়ে সিএনজি করে বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম। আর মাঝ রাস্তায় আসতেই লোকটার গাড়ি নষ্ট হয়েছে। আমি বাইরে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে অনেকক্ষণ কল করি, উনি ফোন তোলেন না। হঠাৎ কেউ পেছন থেকে আমার আমার নাকে রুমাল চেপে ধরে। তারপর আর আমার কিছুই মনে নেই। জ্ঞান ফিরতেই আমি ওই বাড়িতে নিজেকে আবিষ্কার করি। আর নিধির গলা কেঁপে যায়। আর কোনো বলার মতো সাহস পায় না সে। ফাহাদ আর জোর করে না। নিধি দুহাতে মুখ চেপে ধরে কাঁদতে থাকে। ফাহাদ নিধির পিঠে হাত বুলিয়ে কাঁদতে নিষেধ করে। ওদের কাছে আমি কত আকুতি মিনতি করেছি আমাকে ছেড়ে দিতে। জানেন, শেষ মুহূর্তে জ্ঞান হারাবার আগে আমি আমি আমার মৃত্যু কামনা করেছি পর্যন্ত। ফাহাদ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। নিধির কান্না কিছুটা থেমেছে। খানিকক্ষণ দুজনেই চুপ করে কাটিয়ে দিল। নিধি এবার গা এড়িয়ে দিল। ফাহাদ শান্ত চোখে তাকিয়ে রইল নিধির দিকে। কিছুক্ষণ পরে কিছুটা মনে করার মতো ভয়ার্ত মুখে নিধি বলে ওঠে, ওরা আমার ভিডিও করেছিল ফাহাদ, আমার মনে আছে কিছুটা। কিঞ্চিত ভ্রুকুটি কুঁচকে গেল ফাহাদের। নিধির দিকে তাকিয়ে তাকে ধাতস্থ করল সে সবটা সামনে নেবে। দুপুর ৩টে। ইনিয়া ভার্সিটির রাস্তায় দাঁড়িয়ে আছে। হোস্টেলে এখন যাবে না সে। ভেবেছে বাইরে থেকে কিছু খেয়ে নেবে, তারপর যাওয়া যাবে। আজকে টিউশনিও নেই। ইনিয়ার ভাবনার মাঝেই সামনে গাড়ি রাখে জায়ান। ইনিয়া চোখ ঘুরিয়ে দেখে সেটা। ইনিয়া একটু অবাক হয় জায়ানের চোখে আজ পাওয়ারের চশমা। ইনিয়া কিছু জিজ্ঞেস করার আগেই জায়ান মৃদু গলায় বলতে শুরু করে, আর বলো না,
গত কয়েকদিনের মাথা ব্যথায় ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম। তিনি আমাকে চশমা ধরিয়ে এই হাল করে দিয়েছেন। গুন্ডামিপনা অব্যাহত থাকলে কয়দিন পরে জানটাই হারাবেন। জায়ান হাসলো সেটা শুনে। সে ইনার কাছে এসে শান্ত গলায় বলে ওঠে, গাড়িতে ওঠো, আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়া হোক। আমি লাঞ্চ করিনি এখনো, অতএব যাওয়া যাবে না। জায়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে করুণ গলায় বলে, আমারও না লাঞ্চ করা হয়নি, চলো আমার সাথে এক্ষুনি। লাস্টের কথাটা শক্ত গলায় বলে জায়ান। ইনার কিছু না বলে জায়ানের সাথে গাড়িতে উঠে বসে। চলতে চলতে প্রায় সময়ের ঘর 1 ঘন্টা পেরিয়েছে, কিন্তু এখনও জায়ানের নির্দিষ্ট জায়গা আসেনি। ইনা প্রচণ্ড বিরক্ত হয়ে জায়ানের দিকে তাকালো, কিন্তু তার কোনো হুঁশজ্ঞান নেই। সে এক ধ্যানে গাড়ি চালাতে মগ্ন। শহর থেকে কিছুটা দূরে একটা রেস্টুরেন্টের দিকে গাড়ি থামায় জায়ান। ইনায়াকে হাতে ইশারা করে নামতে। ইনায়া গাড়ি থেকে নেমে অবাক হয়ে রেস্টুরেন্টের দিকে তাকায়। নেম প্লেটে জলজল করছে গ্রাম পাহাড়ি নামটি। সম্পূর্ণটাই বাঁশের বেত দিয়ে তৈরি, শুধু উপরে রঙিন টিনের ছাউনি। ইনায়া জায়ানের পেছন কাঠের সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রেস্টুরেন্টের ভেতরের দিকটা খুব আধুনিক, আলাদা আলাদা কেবিন করা এখানে। ইনায়া কিছুটা অবাক হলো ভেতরের পরিবেশ দেখে। বাইরের দিকে বাঁশের বেত হলেও ভেতর দিয়ে তার উপর মাটির প্রলেপ দেয়া, আর উপরে বিভিন্ন রঙের নকশা আঁকা, একদম মাটির ঘরের মতো। জায়ান ইনায়াকে একটা কেবিনে বসিয়ে দিয়ে খাবার অর্ডার করতে যায়। ইনায়া কেবিনটা দেখিয়ে পুলকিত হলো অনেক। মেঝেতে মাদুর পাতা, মাঝখানে গোল আকৃতির কাঠের খোদাই করা নিচু সাইজের টেবিল সেট করা। এখানে আসন পেতে বসে স্বাচ্ছন্দ্যে খেতে পারে। ইনায়া হাসি মুখে সেখানে বসে পড়ে। কেবিনে লাগোয়া ছোট্ট বেতের জানালা দিয়ে বাইরে তাকায়। এদিকটা অনেক নিরিবিলি। ইনায়া বাইরে এক ধ্যানে তাকিয়ে থাকে। তন্মধ্যে জায়ান কেবিনে ঢোকে। ইনায়ার দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে বসতে বসতে বলে ওঠে, আর 10 মিনিট ওয়েট করতে হবে হরিণী, বড্ড দেরি হয়ে গেছে। জায়ানের হঠাৎ কথায় ইনায়ার ধ্যান ভাঙে। শান্ত দৃষ্টি স্থির করে জায়ানের পানে, অতপর মৃদু হেসে প্রশ্নের স্বরে বলে, মন শান্ত হয়ে গেল জানেন। শহরের কোলাহল, যানবাহনের হর্ন সব থেকে মুক্ত এই জায়গাটা। আসলে গ্রামের ফিলিংস আসছে। কোথায় পেলেন এর খোঁজ? জায়ান ইনায়ার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এমন কম সময় হয়েছে। ইনায়া তার সাথে হাসি মুখে কোনো কথা বলছে। জায়ান আলতো হেসে জবাব দেয়। ইনায়া অবাকের স্বরে জিজ্ঞেস করে ওঠে, দাদু থাকতে এই রেস্টুরেন্ট করেছিলাম, আইডিয়াটা তারই ছিল। ওনার সাথেই এখানে আসতাম গ্রামীণ খাবারের স্বাদ নিতে। তিনি মারা যাওয়ার পর আজ তোমার সাথে আবার। ইনায়া ভ্রু কুঁচকাল। জায়ান ঝটপট জিজ্ঞেস করলো। ইনায়া কিছুক্ষণ ভেবে ঝটপট উত্তর দিল, এখানে সত্যি গ্রামের আর পাহাড়ি আইটেম পাওয়া যাবে? কিন্তু এখন আমি বনমোরগ ছাড়া পাহাড়ি আইটেম আর কোনো অর্ডার করিনি, কারণ আমি তাদের খাবার দাবার বেশি একটা পছন্দ করি না। কয়েক পদের ভর্তা, আরও কিছু পদের খাবার, এতেই চলবে। দাদুর কারণে এটা ধরে রাখা। কিন্তু আমার তাদের খাবার খুব পছন্দ। তাই বলো কি খাবে? ব্যাঙের স্যুপ। জায়ান বড়সড় চোখে ইনায়ার পানে তাকায়। ইনায়ার মুখে দুষ্টু হাসি। জায়ান হালকা হেসে বলে ওঠে, সরি ম্যাম, আমাদের রেস্টুরেন্টে এমন ডিশ বানানো হয় না। তাহলে শামুক সেদ্ধ হবে তো স্যার? আমার ইচ্ছে জীবনে একবার হলেও এসব ট্রাই করব। বলে উচ্চস্বরে হেসে ওঠে ইনায়া। জায়ান মৃদু হেসে তাকিয়ে থাকে ইনায়ার দিকে। এই প্রাণবন্ত ইনায়াকে তার প্রচণ্ড ভালো লাগছে। আচমকা জায়ান ইনায়ার দিকে তাকিয়ে আলতোভাবে ঠোঁট নাড়িয়ে অস্ফুট কণ্ঠে বলে ওঠে, চলো না হরিণী, দুজনে বিয়ে করে ফেলি। জায়ানের আচমকা এমন কথায় হাসি থেমে গেল ইনায়ার। দৃঢ় বিশ্বাস নিয়ে জায়ান তার দিকে তাকিয়ে। ইনায়া হকচকাল না, সেও শান্ত চোখে তাকিয়ে রইল জায়ানের পানে। সোহানা মির্জা আজকে না পারতেই অফিসে এসেছেন। নিধিকে ফেলে আসতে তার মন সায় দিচ্ছিল না। নিপার ভরসায় এসেছেন অনেকটা। দ্রুত কাজ সেরে জলদি বাড়ি ফেরার তাড়াতাড়। তার আগেও এক জায়গায় যেতে হবে সোহানার। এদিকে নাওয়ানার স্তব্ধতা তাকে আরও পোড়াচ্ছে। টেবিলের এক কোণে কতগুলো ফাইল পড়ে রয়েছে। সোহানা হাতে কলম ধরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার ধ্যান ভাঙে নাহিদ মির্জার হঠাৎ আগমনে। তিনি সোহানার সামনের চেয়ারে বসে হালকা স্বরে জিজ্ঞেস করে ওঠে, ফাইলগুলো এখনো সিগনেচার করেনি, বাড়ি ফিরতে হবে তো? সোহানা তার এই কথায় কোনো জবাব দেয় না, শুধু মলিন মুখে বলে ওঠে, মিজানুল করিম ফোন করে বলেছেন একবার তাদের বাড়িতে যেতে, হয়তো কোনো জরুরি কথা আছে। আমাদের সাথে কি কথা থাকতে পারে? চিন্তিত হয়ে জিজ্ঞেস করে নাহিদ মির্জা। সোহানা চেয়ার থেকে উঠতে উঠতে শান্ত গলায় বলে,
হয়তো ঈশান আর তিথির বিষয়ে। নাওয়ান ফাহাদের অফিসে এসেছে প্রায় ঘন্টা সময় ধরে। সে ফাহাদ আর জায়ান থমথমে মুখ নিয়ে বসে আছে। নাওয়ান বেশ কিছুটা রেগেই রয়েছে। ফাহাদ বড় একটা নিঃশ্বাস ফেলে সামনে রাখা ল্যাপটপে চোখ স্থির করে নাওয়ানের উদ্দেশ্যে বলে ওঠে, কি করতে চাস এখন? আর কি, অদিতিকে স্বাদ টুকটো করতে না পারলে আমার মাথা ঠান্ডা হবে না। রাগে ক্ষোভে হুঙ্কার ছেড়ে বলে ওঠে নাওয়ান। জায়ান আর ফাহাদ তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। সুন্দর মায়াময় পুরুষালী মুখটা কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে তার নীরব সম্মতি প্রকাশ করছে। সব সময়কার মতো পারফেক্ট হ্যান্ডসাম নাওয়ান শাহরিয়ারের আজকাল দেখা পাওয়া দুষ্কর হয়ে গেছে। জায়ান এবার শান্ত গলায় জিজ্ঞেস করে, ওকে কই পাবে তুমি? সে গভীর জলের মাছ, ধরতে পেলেও হারিয়ে ফেলবে। এখন বলো ওর ডিমান্ড কি? নাওয়ান জায়ানের পানে হতাশ দৃষ্টিতে তাকিয়ে সকালের ঘটে যাওয়া ঘটনায় ফিরে যায়। নাওয়ান সারা রাত জেগে প্রায় ভোরের দিকে চোখ লাগিয়েছিল মাত্র। তখনই ফোন কলে তার ঘুমের ভাটা পড়ে। আননোন নাম্বার দেখে নাওয়ান ফোন রিসিভ করতেই এক পরিচিত মেয়ের কণ্ঠে তার ঘুম পুরোপুরি উবে যায়। অনেকটা তিরিক্ষে মেজাজ নিয়ে ফোনের অপর প্রান্তে থাকা অদিতিকে প্রশ্ন করে নাওয়ান। কি চাই তোমার? আমাকে ফোন দেওয়ার সাহস কই পেলে? ফোনের অপর প্রান্তে অদিতি হাসল কিঞ্চিত পরিমাণ। ঠোঁট বাঁকিয়ে আলতো স্বরে বলে ওঠে, তোমাকে ফোন দিতে হলে সাহসের দরকার আছে কি? মনে নেই কত রাত দুজনে ফোন কলে কাটিয়েছি? আচ্ছা বাদ দাও সেই কথা, আগে তোমার হোয়াটসঅ্যাপটা চেক করো, তোমার জন্য সারপ্রাইজ আছে। নাওয়ান অদিতির কথায় বিরক্ত হয় অনেকটা। তারপরও হোয়াটসঅ্যাপ চেক করতেই চোখ কপালে উঠে যায় নাওয়ানের। মেজাজ ঠিক আগের মতো করেই দাঁতে দাঁত পিষে বলে ওঠে, কি চাই তোমার? আমাকে ফোন দেওয়ার সাহস কই পেলে? তাহলে নিধির সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে তোর হাত ছিল? আর এখন এই ভিডিও লিঙ্ক দিয়ে কি করতে চাইছিস বল? সত্যি বলছি অদিতি, তোকে যদি এখন সামনে পেতাম হাজার টুকরো হয়ে যেতে। আমি তো মোটেও এমন করতে চাইনি নাভান, তুমিই বাধ্য করেছো। 1 সপ্তাহের সময় দিলাম তোমাকে, কানাডায় ফিরে আমাকে বিয়ে করো, না হলে তোমার বোনের এই রেপের ভিডিও আমি পুরো দেশকে দেখিয়ে দেব। ব্লাডি বিচ, তোকে আমি এর আগে নিজ হাতে খুন করবো। আমার বাচ্চা বোনটাকে এর মধ্যে এনে তুই ভালো করিসনি। অদিতি কথাটা শুনে মৃদু হেসে বলে ওঠে। নাওয়ান প্রায় চিৎকার দিয়ে বলে। অদিতির কোনো হেলদোল তাতে দেখা যায় না। সে আবারও শান্ত গলায় বলে ওঠে, আমারও না তোমার ওই নিব্বি বোনকে আমাদের মতো টানতে ভালো লাগেনি। প্রথমে টার্গেট ইনায়ার দিকে ছিল, শালীর নেতা জোগাড় করে আমার বাবা মাকে অপদস্থ করেছে। পরে ভাবলাম আগে তোমার সাথে বোঝাপড়া করে নেই। কি বলো তো, ইনায়ার সাথে তো তোমার কিছুই ছিল না, কিন্তু আজকাল তার প্রতি বেশি ভাব দেখাচ্ছ। পরে যে তোমার ওই বাচ্চা বোনের মতো বাচ্চা বউটারও যে এমন হাল হবে না তার গ্যারান্টি আমি দিতে পারবো না। কথাটা বলেই অদিতি ফোনটা কেটে দেয়। নাওয়ান রাগে দিশেহারা হয়ে যায়। তার ভুলের মাসুল নিধিকে দিতে হচ্ছে এই ভেবেই নাওয়ানের বুকটা কেঁপে ওঠে। প্রচুর চিৎকার করে কাঁদতে মন চাইছিল তার। সবশেষে নাওয়ান ফাহাদের কাছে এসে সবটা জানায়। ঘরের সবাই জানলে এখন আরও টেনশন করবে, বিশেষ করে নিধি। সবটা শুনে জায়ান বাঁকা হাসে। বাকি দুজনের দিকে তাকিয়ে সরু কণ্ঠে বলে ওঠে, অদিতি বাংলাদেশেই আছে। জায়ানের কথায় ফাহাদ আর নাওয়ান আশ্চর্য দৃষ্টিতে তাকায়। জায়ান নাওয়ানকে বলে সকালের নাম্বারটা বের করতে, যেটা দিয়ে অদিতি তাকে কল করেছিল। নাওয়ান কল লগে গিয়ে নাম্বারটা দেখতেই অবাক হলো। 11 ডিজিটের বাংলাদেশের নাম্বার। ফাহাদ জায়ানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোর কি মনে হয় এই নাম্বারের মাধ্যমে ওকে ধরা এত সহজ হবে? আমার মনে হয় না। সে খুব চতুর। কিন্তু অদিতি যে বলল আমাকে কানাডায় ফিরে বিয়ে করতে, সেটা হয়তো সেটাও ওর চাল। নাওয়ানের কথায় উত্তর দেয় জায়ান। মাথার মধ্যে কিছুই ঢুকছে না তাদের। কিভাবে কি করবে তাদের এই ভাবনার মধ্যেই সেখানে হাজির হয় ফাহাদের দলের এক ছেলে। সে জানায় সোহানা মির্জা তার সাথে দেখা করতে এসেছেন। হঠাৎ করে সোহানা মির্জার এহেন আগমনে তাদের তিনজনের মন একটু অবাক হয়। কারণ ছাড়া সোহানা ফাহাদের অফিসে কেন আসবে? ফাহাদ তার কেবিনে সোহানা মির্জাকে নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পরে সেখানে গম্ভীর মুখে ঢোকে সোহানা। নাওয়ানকে এখানে দেখে একটু অবাক হন। তারপরেও মুখে গম্ভীরতা বজায় রেখে তাদের সামনে এগিয়ে যায়। ফাহাদ দাঁড়িয়ে হাসি মুখে বলে ওঠে, আন্টি, আপনি হঠাৎ এখানে? কোনো সমস্যা? সোহানা সে কথার কোনো উত্তর না দিয়ে নাওয়ানের দিকে ফিরে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এখানে কখন আসলে? সারাদিন তো কোনো খোঁজ পাওয়া যায় না। দেবদাস বনে গেছো?
নাভান মায়ের এমন হঠাৎ কথায় চমকালো কিছুটা, তারপরও বলল, আসলে নেধির বিষয়টা নিয়ে কথা বলছিলাম। সেটার জন্য বাড়ির লোকজন আছে নাভান? কথাটা বলে সোহানা মির্জা ফাহাদের দিকে তাকিয়ে আবারও শান্ত গলায় বলে ওঠে। তোমার সাথে আমার কিছু কথা ছিল ফাহাদ, আর তোমার সাথেও জায়ান। ফাহাদ মাথা নেড়ে সম্মতি জানায়। সোহানা মির্জা ফাহাদের পাশের চেয়ারে বসে পড়লেন। জায়ান আর ফাহাদ একে অপরের দিকে দৃষ্টি বদল করে সোহানা মির্জার দিকে তাকালো। সোহানা খানিকক্ষণ চুপ থেকে দুজনের দিকে তাকিয়ে বলতে শুরু করেন, তোমরা দুজনেই আমার মেয়ের জন্য অনেক করেছো। আসলে এমন বিপদের সময় তোমাদের কাছে পেয়ে আমি খুশি হয়েছিলাম, কিন্তু আমি এখন চাই না তোমরা আর নিধির বিষয়ে ইনভলভ হও। সোহানার কথায় তারা তিনজনের ভ্রু কুঁচকে যায়। ফাহাদ কিছু বলবে তার আগে জায়ান জিজ্ঞেস করে ওঠে, আমরা কি কোনো ভুল করেছি আন্টি? আমার জানা মতে তো নয়। জায়ানের কথায় হাসল সোহানা। তিনি মলিন কণ্ঠে বলে ওঠেন, ভুল নেই কোনো, শুধু একটা বাদে, নিধির এই বিপদে তোমরা পাশে থেকেছ। এর চেয়ে পাওয়া আমার কাছে আর কিছুই নেই। কিন্তু ফাহাদ, নিধিকে বিয়ে কেন করতে চাইছো তুমি? আমার মেয়েকে দয়া দেখিয়ে? রুমের একজন বাদে বাকি তিনজন অবাক হয়ে যায় এমন কথায়। জায়ান আর ফাহাদ দৃষ্টি মেলায়। তাদের মনে বাজে একটা কথা, বাবা মাকে কিছু বলেছে? তা না হলে তো সোহানার এখন কিছু জানার কথা না। নাভানও বিস্ময়িত হলো। ফাহাদ নিধিকে পছন্দ করে সেটা জানতো, কিন্তু বিয়ের কথা কি করে বলল? বাবা মা কি আপনাকে কিছু বলেছে আন্টি? জায়ানের কথায় সোহানা মির্জা গম্ভীর গলায় বলে, তারা আমাকে কিছু বলেনি জায়ান, কিন্তু কি বলতো? তারা আমাকে সত্যিটা দেখিয়েছে। ফাহাদ, তোমার নিধির বিপদে পাশে থাকা অবধি ঠিক ছিল, কিন্তু দয়া করে বিয়ে করতে চাওয়াটা না। লোকে কি বলবে? সমাজ কি বলবে? আমরা যাই বলি, আমার মেয়ের জীবনে একটা ঘটনা ঘটে গেছে, সেটা মোছা যাবে না কখনো। আমি জানি নিধিকে এখন সমাজের সাথে লড়াই করে টিকে থাকতে হবে, সেটা ওর একার হোক। কারো সিম্পেথি ওর জন্য দরকার নয় এখন। সে নিজেই নিজেকে গড়ে তুলুক। তোমার হঠাৎ আগমন সে তার জীবনকে আরও গুটিয়ে দিতে পারে। তোমার বাবা মায়ের সাথে আমি একমত। কে চাইবে এমন মেয়েকে মেনে নিতে, যে একটা রেপিড গার্ল? বাবা মা সবারই সবসময় ভালো চায়। তোমাদেরও একটা সোসাইটি আছে, সেখানে যে আমার মেয়ের নামে গুঞ্জন আসবে না তা তো নয়। সবটা ভেবে চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হয়। আমি চাই না নিধি কারো কোনো পরিবারে নিত্য নতুন কটাক্ষ শুনুক। এর চেয়ে ওর সারা জীবন একা থাকাটাকেই আমি সাপোর্ট করব। তাই তোমার কাছে রিকোয়েস্ট ফাহাদ, এই বিষয়টা এখানেই আজকে শেষ করে দিবে, যাতে পরবর্তীতে এই কথা নিধির কানে না যায়। আর একটা কথা, তোমার জন্য যাতে তিথি আর ঈশানের বিয়ের যেন কোনো সমস্যা না হয়ে যায়। কথাগুলো একদমই বলে থামলেন সোহানা মির্জা। জায়ান একধানে তাকিয়ে আছে ফাহাদের দিকে, যার চোখ মুখ এখন অত্যাধিক পরিমাণে লাল হয়ে আছে। সবসময় মজা খুনসুটিতে মেতে থাকা মেয়র ফাহাদ করিমের ভেতরটা শুধু একমাত্র জায়ান করিম ভালো চেনে। সে জানে সবসময় চুপচাপ থেকে হঠাৎ রাখলে ফাহাদ কী পরিমাণের কাণ্ড ঘটাতে পারে। সোহানা বসা থেকে উঠে ফাহাদের সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে ওঠে, আমি জানি ফাহাদ, তুমি খুব বুঝদার। বিষয়টা ভালোভাবে বুঝে নাও। বাবা মায়ের দিকটাও ভেবে দেখবে। আর নিধির নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমরা ওর পাশে আছি, ওর পরিবার, যাদের এখন নিধির পাশে থাকা সবার চাইতেও এগিয়ে। কথাগুলো বলে সোহানা মির্জা দরজার দিকে এগিয়ে যায়। নাবানো মায়ের পেছন ছড়ে জায়ান ফাহাদের হাত ধরতে ফাহাদ রক্ত চোখে তার দিকে তাকালো। রাজনীতিতে ঢুকে কিছুতেই ভয় না পাওয়া জায়ান করিম তার ভাইয়ের এই বিশাল বড় রাগটাকে ভীষণ ভয় পায়। ফাহাদ জায়ানের হাতটা ছাড়িয়ে সোহানা মির্জাকে পেছন থেকে ডেকে ওঠে। সোহানা থামলো, পিছু ফেরে না। ফাহাদ নাওয়ান আর জায়ানকে ডিঙিয়ে সোহানার সামনে এসে মুচকি হেসে বলে ওঠে, বিষয়টা কি জানেন তো? আমি নিধিকে ভালোবাসি। শুনলেন তো, ভালোবাসি। ৩৪ বছরের টাইম পাসে জীবনে এই প্রথম আসল ভালোবাসা খুঁজে পেয়েছি। তাই আপনারা, নিধি, বাবা মা আর বাকি সবাই, চাইলেও নিধি আমার হবে আর না চাইলেও আমার, কারণ ওকে আমি আজকালের মধ্যেই তুলে নিয়ে বিয়ে করব। দেখি কে আটকায় আমাকে। এমন বিস্ফোরণ কথাগুলো বলে ফাহাদ রাগে রণমূর্তি ধারণ করে পার্টি অফিস থেকে বেরিয়ে পড়ে। সোহানা ফাহাদের এমন হঠাৎ রিয়াকশন দেখে অবাক হলো বটে। শুধু হয়নি নাভান, সে ফাহাদের এমন রাগের তোপে পড়েছে বহুবার। জায়ান কপাল চাপড়ায়, যার মেয়েকে তুলে নিয়ে যাবে তাকেই আবার হুমকি। জায়ান সোহানার সামনে এসে ঠান্ডা কণ্ঠে বলে, টেনশন নেবেন না আন্টি। ভাই অতিরিক্ত রেগে গেলে মাথা ঠিক রাখতে পারে না।
আমি ভাইকে বুঝিয়ে বলবো। জায়ান কথাগুলো বলে নাভানকে ইশারা করে সোহানাকে নিয়ে যেতে। নাভানও সম্মতি জানিয়ে সোহানা মির্জাকে নিয়ে যায়। জায়ানও হন্তদন্ত হয়ে বাড়ির দিকে রওনা দেয়। তিথি আজ ভার্সিটি থেকে সোজা বাড়িতে এসেছে, সাথে নিয়ে এসেছে ইনায়াকেও। মিনারা বেগম আর মিজানুল করিম ইনায়াকে দেখে খুব খুশি হয়েছেন, নানা রকম গল্প জুড়ে দিয়েছেন তার সাথে। অনেক সময় গল্প গুজব শেষ করে তিথি লেগে যায় তার বিয়ের কথা নিয়ে। হাতে ধরে আর মাত্র 27 দিন আছে রেজিস্ট্রি ম্যারিডের। তিথির অলমোস্ট সব মার্কেট করা শেষ, কালকে আবার ইনায়াকে নিয়ে বেরোবে। কথার ফাঁকে তিথি ইনায়াকে বলে ওঠে, কাল নিধিকে নিয়ে আসবি না, দেখবে সবাই গেলে মনটা কিছুতে তা ভালো হবে। তিথির কথায় তিনজনেই তার দিকে তাকায়। মিনারা বেগম আর মিজানুল করিমের নিধির কথা শুনে মনটা একটু ভার হয়ে যায়। কি আর করার, সমাজ বলেও তো একটা কথা আছে, সোসাইটির লোকেরা কি বলবে, এই ভেবেই দুজনেই ফাহাদের ডিসিশনটা মানতে পারেনি। ইনায়া তিথির কথায় ম্লান হেসে বলে ওঠে, দেখা করতে বললে তো দরজাই খোলে না, আসবে বলে মনে হয় কি, তারপরেও চেষ্টা করব। তিথির মনটাও সামান্য খারাপ হয়ে যায়। নিধি মিষ্টি একটা মেয়ে, তার এমন নিস্তেজ হয়ে যাওয়াটা খুব খারাপ লাগে। ইনায়া আর তিথি আবার বিভোর হয় তিথির বিয়ের আলাপে। বিয়ের সমস্ত প্ল্যানিং তিথি করবে, ও সব ইচ্ছে গুরুত্ব দেবে তার পরিবারের লোকজন। তাদের এই কথার মধ্যে বাড়িতে ঢোকে ফাহাদ। গম্ভীর আর আকাশচুম্বী রাগ নিয়ে বাবা মার দিকে তাকিয়ে থাকে সে। হলরুমে বসা চারজন ফাহাদের এমন অগোছালো রূপ দেখে অবাক হয়। মিনারা বেগম আর মিজানুল করিম একটু আশ পেয়েছেন ছেলে কেন চটে আছে, কিন্তু তারা কোনো কিছুই জিজ্ঞেস করলেন না। নিধির ঘটনায় সবারই মন খারাপ হয়েছে সত্যি, তার ভবিষ্যতের চিন্তাও হয়। তাই বলে আবেগের বশে তার ছেলের নিধিকে বিয়ে করতে হবে, এ কেমন সিম্প্যাথি। ফাহাদ মেয়র নিধির হেল্প করতেই পারে, তাই বলে বিয়ে। এই জন্য মিনারা বেগম আর মিজানুল করিম বিষয়টা আর আগাবেন না। হলরুমে পিনপতন নীরবতা চলছে। এরই মধ্যে বাড়িতে ঢুকে জায়ান। ইনায়ার দিকে সে এক নজর তাকিয়ে ফাহাদকে বলে ওঠে, ভাই রুমে চল, কথা আছে। ফাহাদ এক পাও নড়ে না। আচমকা মিনারা বেগমকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে ওঠে, কংগ্রাচুলেশনস মা। বলো তো কেন? কারণ তোমার মনের আশা ঠিক হতে চলেছে, তুমি শীঘ্রই শাশুড়িমা হবে, কারণ আমি নিধিকে বিয়ে করতে যাচ্ছি। ফাহাদের এমন কাজ আর কথায় সবার চোখ কপালে, বিশেষ করে ইনায়া আর তিথির। নিধি আর ফাহাদ কেমনি কি তাদের মাথায় ঢুকছে না। মিনারা বেগম আর মিজানুল করিম কিছু বলতে গেলেই ফাহাদ মৃদু হেসে বলে ওঠে, আমি ওকে ভালোবাসি, শুনেছ? তাই আমি চাই না তোমরা এই বিষয়ে আর কোনো কথা বলো, কেমন? এ বলে ফাহাদ উপরের দিকে অগ্রসর হলেই মিনারা বেগম ঝাঁঝালো শাসানিক কণ্ঠে বলে ওঠে, তাহলে আমার কথাও মনে রেখো তুমি ফাহাদ, আমি নিধিকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। ফাহাদ মায়ের দিকে বাঁকা চোখে তাকিয়ে হেসে উপরে চলে গেল। মিনারা বেগমও গমগমে মুখ নিয়ে হলরুম ছেড়ে চলে গেলেন। মিজানুল করিম জায়ানের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে তিনিও চলে গেলেন। তিথি আর ইনায়া এবার জায়ানের দিকে তাকায়। জায়ানের চোখ এবার ইনায়ার দিকে নিবদ্ধ ছিল। এসব কি হচ্ছে ব্রো? ভাই আর নিধি ইম্পসিবল, কেমনে কি? জায়ান তিথির দিকে তাকিয়ে আলতো হেসে বলে উঠল, শুনলি না তুই ভাই কি বলেছে? সে তাকে ভালোবাসে। তিথি কনফিউজড হয়ে জায়ানের দিকে তাকিয়ে থাকে, তার মাথায় খেলছে না। তারা দুজনেই তো দুজনকে দেখলে তেতে উঠত, কিন্তু ইনায়ার মাথায় আস্তে আস্তে সব ধরা দেয়। ফাহাদ প্রথম থেকেই নিধির প্রতি কোমল ছিল, আর নিধিও ফাহাদকে দেখতে না পারার কারণ বুঝে যায় সে। ইনায়া গম্ভীর মুখে জায়ানের পানে তাকায়। আসন্ন পরিস্থিতি তার সুপ্ত অনুভূতিতেও এই দুনিয়াটা আসলে বড্ড কঠিন, কোনো কিছুই অনুকূলে নয়। জায়ান ইনায়ার চোখের দিকে তাকিয়ে হাসল, যেন ইনায়া চোখের দিকে তাকিয়ে তার মনের ভেতর ঘটে যাওয়া ঝড়ের তাণ্ডব দেখতে পাচ্ছে সে। শপিং শেষে একটা পার্কে এসেছে ঈশান, তিথি, ইনায়া আর নিধি। খুব শান্ত পরিবেশ, নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটি। দুপুর হওয়ার দরুন এখানে প্রায় জনমানুষের দেখা নেই আপাতত। তিথি কিছু ছবি ক্লিক করে ইনায়ার দিকে ক্যামেরা ধরে, যে এখন ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে। তিথি এবার তার ডান পাশে বসে থাকা নিধির দিকে তাকালো, মলিন মুখে অন্যদিকে তাকিয়ে আছে সে। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে। নিধিকে অনেক কষ্টে ঈশান মানিয়ে নিয়ে এসেছে। শপিং করার পুরোটা সময় নিধি চুপচাপ ছিল, কোনো কথাই তেমনভাবে বলেনি। ঈশান আর তিথি মিলেই নিধির শপিং কমপ্লিট করেছিল। এক পর্যায়ে নিধির কিছু অস্বাভাবিক দিক লক্ষ্য করে ইনায়া। পুরুষ মানুষ দেখলেই তিথি কেমন ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, তাই তারা সবাই শপিং বাদ দিয়ে এখানে এসেছে। বাকিটা পরে করে নেবে।
তিথি নিধির শুষ্ক মুখটার দিকে তাকিয়ে হাসলো কিছুটা। মেয়েটা চমৎকার, ভাইয়ের বউ হলে মন্দ হবে না। তিথির ভাবনার মাঝেই ইনেয়া এসে পাশে বসে। সাথে একটা লোক 3 প্লেট ফুচকা আর সমুচা সিঙ্গারা নিয়ে এসেছে। লোকটা খাবারগুলো রেখে চলে যেই ইনেয়া শান্ত গলায় নিধিকে বলে, তোমার প্রিয় ফুচকা নিধি, খেয়ে নাও ঝটপট। আমি খাবো না ভাবি। ইনেয়ার কথার জবাবে এতটুকু বলে নিধি আবার সামনে দৃষ্টি দেয়। ইনেয়া কিছুটা শাসনের স্বরে বলে ওঠে। কোনো কথা শুনছি না। নিধি ঠোঁট উল্টে তিথি আর ইনায়ার দিকে তাকায়, তারপর ফুচকার প্লেট তুলে নেয়। ইনায়া তিথি খেতে খেতে নিজেদের মধ্যে কথা শুরু করে দেয়। কিছু সময় পর ঈশান এসে তাদের জলদি তাড়া দেয়। এখনও তোমাদের এই স্পেশাল ডিশ খাওয়া শেষ হয়নি, জলদি করো। বলে তিথির পাশে বসে পড়ে ঈশান। পাশ থেকে পানির বোতল তুলে মুখ লাগিয়ে অর্ধেকটা শেষ করে দেয়। তিথি তা দেখে অনেকটা তেতে ওঠে। ইয়া, কি করলে এটা তুমি? মুখ লাগিয়ে খাওয়ার কি দরকার ছিল? কে ঈশান একটু অদ্ভুতভাবে তিথির দিকে তাকিয়ে আচমকা হেসে বলে ওঠে, লোকজনের পা দিয়ে গলানো ময়দার ফুচকা খেতে পারো, আবার অন্য লোকের অদ্ভুতভাবে মাখিয়ে পরিবেশও পছন্দ করো। বাড়িতে কি করে বানিয়ে নিয়ে আসে তার নাই বলি। আর আমি সামান্য বোতলে মুখ লাগিয়েছে বলে ইয়াক হয়ে গেল? আশ্চর্য। বলেছে এই মিথ্যে কথা? ইউটিউব ঘেঁটে দেখো গিয়ে। তিথি আর ঈশানের কথা লেগে যায় এখনই। ইনায়া আর নিধি অবাক হয়ে এদের ঝগড়া দেখছে। এরা নাকি বিয়ে করবে, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি। শেষ মুহূর্তে ঈশানের সাথে কথায় না পেরে তিথি ফুচকার প্লেট ঈশানের গায়ের উপর ঢেলে গাড়ির দিকে চলে যায়। ঈশান হাঁ হয়ে যায় তিথির এহেন কাণ্ডে। ইনায়া আর নিধি একটু পরে একযোগে হেসে ওঠে। ঈশান পানি দিয়ে শার্ট ক্লিন করতে করতে বলে ওঠে, জানোই না, কিছু মেয়েদের একটা জন্মগত স্বভাব, যুক্তিতে না পারলে জিনিসপত্র গায়ে ফেলা। ইনায়া আর নিধি হাসি থামিয়ে তিথির কাছে যায়। ঈশান বিল দিয়ে একটু পরেই চলে আসে। তিথি এখনো ভীষণ রাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া হালকা স্বরে জিজ্ঞেস করে, সামান্য কথা নিয়ে এত ঝগড়া? তোমরা সংসার কি করে করবে? তিথি নাক মুখ ফুলিয়ে বলে ওঠে, সেটাই তো, ওকে বলে দাও শুধরে যেতে। না হয় তার রুমের একটা জিনিসও আমি আস্ত রাখবো না বলে দিলাম। আমি নিধিকে নিয়ে যাচ্ছি, তোমরাও যাও। ঈশান তিথির কথাকে অতটা গুরুত্ব না দিয়ে গম্ভীর গলায় বলে ওঠে। তিথি মুখ বাঁকিয়ে নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। ইনায়া ও তিথি পাশে বসতে যাবে তখনই সেখানে আরও একটা গাড়ি এসে ব্রেক কষে। তারা সবাই সেদিকে লক্ষ্য করে দেখতে পায় সেটা ফাহাদের গাড়ি। গাড়ি থেকে তখন নেমে আসে ফাহাদ। আজকে তার বেশভূষ একটু অন্যরকম, হোয়াইট ড্যানিম প্যান্ট আর স্কাই ব্লু শার্ট ফাহাদের। খুব কম সময় ফাহাদ পাঞ্জাবি বাদে অন্য কিছু গায়ে জড়ায়। তিথি ভাইকে দেখে একটু হাসলো। ঝটপট গাড়ি থেকে নেমে ভাইয়ের কাছে এগিয়ে যায় সে। সবকিছু ঠিকঠাক আছে তো ভাইয়া? ফাহাদ সামনে এগোতে এগোতে শান্ত স্বরে বলে ওঠে, আপাতত সব ঠিকই আছে। ঈশান ফাহাদকে দেখে দৌড়ে তার কাছে আসে, অতঃপর মিনমিন করে বলে ওঠে, আমার কিন্তু ভয় লাগছে ভাইয়া। কালকের ঘটনা বড়মা সবাইকে জানিয়েছে, ইনফ্যাক্ট নিধিও জানে। প্লিজ ভেবে দেখো আর একবার। ফাহাদ ঈশানের কথায় কোনো উত্তর দিল না। ইনায়া আর নিধি অবাক হয়ে দেখছে এদের কাণ্ড। ফাহাদকে দেখে নিধির মুখ টোটালি অন্ধকারে ছেয়ে গেছে। কালকের সব কথা মায়ের মুখে শুনে তার ভীষণ রাগ হয়েছিল। এই মেয়র কি টাইম পাস করার জন্য আর কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না নাকি? ফাহাদ নিধির দিকে তাকিয়ে হালকা হেসে ঈশানকে বলে ওঠে, চলো এবার যাওয়া যাক। এখন সময় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারদিকে ভেসে আসে আজানের সুর। পাখিরা ফিরে যাচ্ছে নিজেদের নিরে। একটু গুমোট পরিবেশ। রাজকীয় করিম ভিলা ও সন্ধ্যায় কৃত্রিম লাল আলোতে জ্বলজ্বল করছে। বাড়িটির বাহিক অপার সৌন্দর্য তুলে না ধরলেই হয়, কারণ এর ভেতরে বাসকৃত মানুষগুলো এখন হাজার চিন্তায় আর কান্নায় ভেঙে গেছে। বাড়ির বিশাল বড় হলরুমে মাথায় আইস ব্যাগ ধরে পায়চারি করছেন মিজানুল করিম। কিছুটা দূরে বসে কান্না করছেন মিনারা বেগম। কান্নাটা মূলত ভীষণ রাগে চোখ দিয়ে পানি পড়ছে। কত করে বোঝানোর পরও ছেলে এই কাজ করতে পারল। মিজানুল করিম আইস ব্যাগটা ছুঁড়ে ফেলে চলতে থাকা টিভির সামনে এসে আবার বসলেন, যেখানে স্থানীয় সংবাদ মাধ্যমে সংবাদ পাঠিকা সুন্দর করে বলছেন, ব্রেকিং নিউজ, বিয়ে করেছেন মেয়র ফাহাদ করিম। বিশিষ্ট শিল্পপতি নাহিদ মির্জার মেয়ে নিধি তাসনিমকে নিজের সহধর্মিণী হিসেবে কবুল করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে এই কথা জানান মেয়র ফাহাদ করিম। শোনা যাচ্ছে কিছুদিন আগে গণধর্ষণ করা হয়েছিল নিধি তাসনিমকে। মিজানুল করিম আর কিছু দেখলেন না, টিভি অফ করে দিয়ে মিনারা বেগমের পাশে বসলেন। এর মধ্যেই সোহানা আর নাহিদ মির্জা কয়েকবার ফোন দিয়ে বলেছেন ফাহাদ নিধিকে জোর করে বিয়ে করেছে। মিনারা বেগম এবার রেগে সামনে থাকা ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে মারেন। মিজানুল করিম খেকিয়ে উঠলেন প্রায়।